আজ ২১শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। ভোট দেওয়ার আগে দুধাপে পরিচয় যাচাই, ভোটারদের পাশ করলে তবেই মিলবে ভোটদানে অনুমতি, করা নির্দেশ কমিশনের। প্রথম দফা ভোটের আগে এক রাতে গ্রেফতার ১৩৫ দাগী অপরাধী। নেতা পুলিশদের বার করে দিয়ে ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠক মমতার। শুভেন্দু নন, তার নিশানা সেই নরেন্দ্র মোদী। ১০ টাকা কখন ওর পকেটে থাকে, দোকানে ক্যামেরা ফিট হলে কি করে, মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললেন মমতা। মুসলিম ভোট চাই না, মন্তব্যে সরগরম উত্তর কলকাতা। রাজনীতিতে বড় বিতর্ক, উস্কে দিলেন তাপস রায়। নন্দীগ্রামের শুভেন্দুর নো এন্ট্রি মুসলিম পাড়ায়, ভোটের সমীকরণ বদলে দিতে যা বললেন বিরোধী দলনেতা। ভোটের আগেই কমিশনের সারপ্রাইজ, বোরখা পরে এলেই ১০০ মিটার আগে খুলতে হবে মুখ। রামের নামে বিতর্কিত মন্তব্য, প্রকাশ রাজকে ১০০ কোটির মানহানি হামলার হুঁশিয়ারি তিরুপতি বোর্ড সদস্যের। এবার ভোটের ৪ দিন আগেই বন্ধ মদের দোকান, সোমবার বিকেল থেকে রাজ্য জুড়ে ড্রাই ডে। ভোটের দিন রান্না হবে না, পান্তা ভাত খান, মা বোনেদের বিশেষ বার্তা দিয়ে দিলেন দিদি, কারণ ব্যাখ্যা মমতার। ভোটবঙ্গে বিজেপিকে নিয়ে বাড়ছে উদ্বেগ, জঙ্গলমহল থেকে কোন আশঙ্কার কথা শোনালেন মমতা। ভোটের ৩ দিন আগে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশকে বড় নির্দেশ কমিশনের। ৫৩০ থেকে ১ লাফে ৪৩০০, বাংলার গ্রামে গ্রামে আরএসএস এর সাইলেন্ট মেরুকরণ, চিন্তায় মমতা। অর্জুনের নিশানায় অভিষেক, ২০২৬-এর মহাযুদ্ধে ভাটপাড়ায় কেন মেজাজ হারালেন ব্যারাকপুরের বাঘ। নেতাজিকে জাতির পুত্র ঘোষণার দাবি, মামলাকারীর ওপর চোটে লাল সুপ্রিম কোর্ট, জারি হতে পারে নিষেধাজ্ঞা। ভোটের আবহে বড় চাল দিল্লির, বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা হতেই খুশির হাওয়া পদ্ম শিবিরে। একটা গুলি চললে দুটো গুলি চলবে, হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রীর, পাল্টা গৃহযুদ্ধের অভিযোগ তৃণমূলের। ভোটের আগেই ২.৫ লক্ষ বাহিনী আর নামছে ভয়ঙ্কর মার্কসম্যান, কাঁপছে বাংলা। কয়লা কারবারির হোটেলে রাত্রিবাস মোদির, তুমুল বিতর্ক ছড়াতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবারই উদ্বোধন করার কথা ছিল মোদির, রাজস্থানের সেই শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। নির্বাচনের নিরাপত্তা নিয়ে তৃণমূলের তীরে বিজেপি, ২০,০০০ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট গ্রহণ বাঁকুড়ায়। ১০০ কোটির সম্পত্তির হিসেবেই দেখানো হয়নি, নির্বাচনের আগে ফের প্রশ্নের মুখে দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়। ফর্ম ৬ ব্যবহার করে ৭ লক্ষ নতুন ভোটার যুক্ত করার বিরুদ্ধে আবেদন, মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। ভোট দেওয়ার আগে দুধাপে পরিচয় যাচাই, ভোটারদের পাশ করলে তবেই মিলবে ভোটদানে অনুমতি, করা নির্দেশ কমিশনের। প্রচার পর্ব শেষ হওয়ার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কি করণীয় তা নিয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি, সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে হবে। নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছে কিনা তা ২ ধাপে যাচাই করতে হবে। ২ দফায় পাশ করার পরেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন কোনো ভোটার। রাজ্যের ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটারেরা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার সেই নিয়মে আরও কড়াকড়ি করল কমিশন। জানিয়ে দেওয়া হলো, প্রত্যেক ভোটারের পরিচয় ২ ধাপে যাচাই করতে হবে। প্রথম দফা ভোটের আগেই এক রাতে গ্রেফতার ১৩৫ দাগী অপরাধী। ভোটবঙ্গে সক্রিয় পুলিশ। প্রথম দফা ভোটের বাকি রয়েছে আর ২ দিন। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে এক রাতে ১৩৫ অপরাধীদের গ্রেফতার করল পুলিশ। একাধিক জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। প্রথম দফা ভোটের আগে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। শুধু তাই নয়, এক রাতে এতজন গ্রেফতার হওয়ার ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। মোট ৪ জেলা থেকে দাগী অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। কোচবিহার, দক্ষিণ
চব্বিশ পরগনা, মালদহ ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে মোট 135 জনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রসঙ্গত, ভোটের আগে দাগী অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এই নির্দেশের পরই তৎপর হয় পুলিশ প্রশাসন। তারপরই এক রাতে শতাধিক গ্রেফতার হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। বারবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সম্প্রতি পুলিশ প্রশাসনেরও সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেখানেই বলা হয়, আগে ভোট অশান্তিতে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করা হোক। কেন পদক্ষেপ করতে দেরি হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন কমিশন। তারপরে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পদক্ষেপ না করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও কমিশন। একই সঙ্গে কোনো অশান্তির ঘটনা ঘটলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন। নেতা পুলিশদের বার করে দিয়ে ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠক মমতার। শুভেন্দু নন, তার নিশানা সেই নরেন্দ্র মোদী। সবাই ঢোকার মুখেই পার্কের বাইরে বড় বড় চোং এবং মাইক লাগানো দেখে ক্ষোভ প্রকাশ করেন মমতা। উপস্থিত কাউন্সিলরদের ভর্ৎসনা করে তিনি বলেন, এইটি তার একটি ঘরোয়া বৈঠক। ভবানীপুরের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে রবিবার ঘরোয়া আলোচনায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72 নম্বর ওয়ার্ডের লেডিস পার্ক বা উত্তম উদ্যানে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী যেমন রাজ্যে তার আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। বিজেপি এবার ভবানীপুরে প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু বৈঠকে একবারের জন্য বিজেপি প্রার্থীর নাম করেননি মমতা। 10 টাকা কখনো ওর পকেটে থাকে, দোকানে ক্যামেরা ফিট হলো কি করে? মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললেন মমতা। ভোটের তর্জন গর্জনের মাঝে মেজাজ হালকা করতে নির্বাচনী জনসভায় এসে রোববার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কম চর্চা হয়নি। মোদী দোকান থেকে কিনে ঝালমুড়ি খেলেও পাবলিক আরও খেয়েছে তার টিপ্পনি। সোমবার সেই ঘটনাটি নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারিতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ শুরু করার পরপরই মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতা বলেন, সব সাজানো, 10 টাকা কখনো ওর পকেটে থাকে, কত নাটক। ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে, না হলে দোকানে ক্যামেরা ফিট করা হলো কি করে? বস্তুত রোববার ভোটের প্রচারের মাঝপথে রাজপথ ছেড়ে হুট করে পাড়ার মোড়ের ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 টাকার ঝালমুড়ির ঠোঙায় যে এখন রাজকীয় ক্যামেরা মোমেন্ট লুকিয়েছিল তা আগে কে জানত? জনসভা শেষে হেলিপ্যাডে ফেরার পথে মোদীর রাজ কলেজ মোড়ের একটি রাস্তার ধারের দোকানে আচমকা দাঁড়িয়ে পড়েন। তারপর একটি দোকান থেকে মুড়ি কিনে খেতে শুরু করেন। সেই সময় আবার দোকানি তাকে জিজ্ঞেস করেন তিনি পেঁয়াজ খান কিনা। মোদী মুচকি হেসে জবাব দেন, পেঁয়াজ খাতে হে। একটু থেমে আবার বলেন, লেকিন দিমাগ নেহি খাতে হে। এর অর্থ পেঁয়াজ খাই, মাথা খায় না। তারপর দেখা যায় বাংলার অন্যতম প্রসিদ্ধ খাবার ঝালমুড়ি বেশ আরাম করেই খান মোদী। ওই সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনসংযোগ স্থাপন করেন। মুসলিম ভোট চায় না মন্তব্যে সরগরম উত্তর কলকাতা। রাজনীতিতে বড় বিতর্ক উস্কে দিলেন তাপস রায়। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতার বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের ছায়া দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাপস রায়ের বিতর্কিত মন্তব্য ও অনুশোচনা। মানিকতলার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তাপস রায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করেন। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছেন। নিজের রাজনৈতিক অতীত টেনে তিনি বলেন যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে তিনিও ভূমিকা রেখেছিলেন, যার জন্য এখন তিনি অনুতপ্ত। জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে তার মুসলিম ভোটের প্রয়োজন নেই এবং তিনি নিজেকে তথাকথিত সেকুলার বা ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচয় দিতে রাজি নন। তৃণমূল থেকে বিজেপিতে যাত্রা, রাজনীতিতে অভিজ্ঞ মুখ তাপস রায় দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2001 থেকে 2021 সাল পর্যন্ত 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং মমতা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। তবে 2024 সালের 4 মার্চ তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তার এই দলবদল এবং বর্তমানের কট্টর অবস্থান ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে তাপস রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সাধারণ মানুষ। উত্তর কলকাতার 31 নম্বর ওয়ার্ডের দুটি আবাসনের বাসিন্দাদের অভিযোগ, বিনা অনুমতিতে প্রচারের জন্য তিনি দলমল নিয়ে সেখানে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নন্দীগ্রামের শুভেন্দু নো এন্ট্রি মুসলিম পাড়ায় ভোটের সমীকরণ বদলে দিতে যা বললেন বিরোধী দলনেতা। 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই আবারও শিরোনামে পূর্ব মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি মুসলিম পাড়ায় নো এন্ট্রি থেকে শুরু করে সংখ্যালঘু ভোট নিয়ে একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। মুসলিম ভোট কি ব্রাত্য? এদিন নন্দীগ্রামের এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোট প্রচারে যাওয়ার বা তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ আগ্রহী নন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে নন্দীগ্রামের ভোটের মেরুকরণকেই উস্কে দিতে চেয়েছেন। মঞ্চ থেকে তিনি সাফ জানান, নির্দিষ্ট কিছু এলাকায় তার নো এন্ট্রি আদতে তার কৌশলগত অবস্থান, ভোটের সমীকরণ ও হিন্দু ঐক্যের বার্তা। নন্দীগ্রামের ভোটের পাটিগণিত ব্যাখ্যা করতে গিয়ে বিরোধী দলনেতা মূলত হিন্দু সংহতির ওপর জোর দিয়েছেন। তার দাবি, মুসলিম ভোট যদি কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকেও যায় তবে হিন্দু ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে নন্দীগ্রামে পদ্ম শিবিরের জয় ঠেকানো অসম্ভব। তিনি বলেন, কারা ভোট দিল আর কারা দিল না তাতে আমার যায় আসে না, আমি শুধু চাই সনাতনীরা একজোট হয়ে নিজেদের অধিকার রক্ষা করুন। কেন এই মন্তব্যে তাৎপর্যপূর্ণ? 21-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ব্যবধানে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছিলেন শুভেন্দু। সেবারও সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর ছিল। এবার 24-এর লোকসভা পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দুর এই বিস্ফোরক স্ট্র্যাটেজি কি নন্দীগ্রামের ময়দানে তাকে বাড়তি সুবিধা দেবে, নাকি এর ফলে সংখ্যালঘু ভোট আরও বেশি করে তৃণমূলের দিকে সংহত হবে, সেটাই এখন দেখার। নন্দীগ্রামের এই রাজনৈতিক নাটক কোন দিকে মোড় নেয় তা জানতে নজর রাখুন আমাদের পোর্টালে। ভোটের আগে কমিশনের সারপ্রাইজ, বোরখা পরে এলেই 100 মিটার আগে খুলতে হবে মুখ। বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক 72 ঘন্টা আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার বোরখা, স্কার্ফ বা ঘোমটায় মুখ ঢাকা থাকলে ভোট কেন্দ্রে প্রবেশের আগেই বাধ্যতামূলকভাবে মুখ দেখাতে হবে। 1994 সালের পর এই প্রথম বাংলায় প্রক্সি ভোটিং রুখতে এত বড় পদক্ষেপ নিতে চলেছে কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী বুথের 100 মিটার বাইরে তৈরি করা হবে বিশেষ কাউন্টার। সেখানে বোরখা বা অন্য কোনো আবরণে মুখ ঢাকা মহিলা ভোটারদের নিজের পরিচয় যাচাই করাতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই তারা বুথের ভেতরের দিকে এগোতে পারবেন। এই তল্লাশি এবং যাচাইয়ের কাজে কোনো পুরুষ কর্মী থাকবেন না। শুধুমাত্র অঙ্গনবাড়ি সেবিকা, মহিলা পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরাই এই দায়িত্ব সামলাবেন। কেন এই কড়াকড়ি? দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, স্পর্শকাতর বুথগুলোতে বোরখার আড়ালে পরিচয় লুকিয়ে প্রক্সি ভোটিং বা এক নজরের বদলে অন্যজন ভোট দিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সেই অনিয়ম রুখতেই এআই সার্ভেলেন্স এবং বডি ক্যামেরার পাশাপাশি এবার এই ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। মূলত মালদা, মুর্শিদাবাদ এবং 24 পরগনার মতো এলাকাগুলোতে বিশেষ নজর থাকবে কমিশনের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই পারদ চড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের ক্ষোভ, শাসক দলের দাবি এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মহিলাদের টার্গেট করার চেষ্টা। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এবং ভোটাররা ভয় পেতে পারেন। বিজেপির প্রশংসা। অন্যদিকে পদ্ম শিবিরের বক্তব্য, ভোট চুরির দিন শেষ করতে এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন। আসল ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে এই পদ্ধতি। কমিশনের সাফায়, নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, পরিচয় যাচাই করা কোনো ধর্মের বিরুদ্ধে পদক্ষেপ নয়। ভোটারদের গোপনীয়তা ও সম্মান বজায় রেখে স্থানীয় মহিলা আধিকারিকদের মাধ্যমে এই প্রক্রিয়া চালানো হবে। রামের নামে বিতর্কিত মন্তব্য, প্রকাশ রাজকে 100 কোটির মানহানি মামলার হুঁশিয়ারি তিরুপতি বোর্ড সদস্যের। রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি বিপাকে প্রকাশ রাজ। দক্ষিণী তারকার বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। অভিনেতার দাবি, রামায়ণের এক অন্য সংস্করণ অনুযায়ী রাম নাকি রাবণের বাগান থেকে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করেছিলেন, বিনিময়ে একটি টাকাও দেননি। আর প্রকাশের এহেন মন্তব্য দাবানল গতিতে ভাইরাল হতেই লঙ্কা কাণ্ড। দিন দুয়েক আগেই দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার প্রকাশ রাজকে 100 কোটির মানহানির মামলার হুঁশিয়ারি তিরুমেলা তিরুপতি দেবস্থানম বোর্ডের সদস্যের। ক্ষমা না চাইলে দক্ষিণী তারকাকে গুনতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। রাবণ রাম লক্ষ্মণকে বলেন, তোমরা এখানে এসেছিলে
ফলের সন্ধানে। এখন যেহেতু ফল খেয়ে ফেলেছ, তাই ফলের বীজগুলো পুঁতে দাও, গাছ বড় করে এখান থেকে ফিরে যাও। গত জানুয়ারি মাসে কেরল সাহিত্য উৎসবে যোগ দিয়ে জনৈক সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাকালীন রামায়ণের এমন এক সংস্করণের কথা তুলে ধরেন প্রকাশ, যে কিনা ওই সাহিত্য উৎসবে শিশুদের একটি নাট্যদল মঞ্চস্থ করেছিল। সেই কাহিনী বর্ণনা করতে গিয়ে প্রকাশ রাজ বলেন, রাম লক্ষ্মণ যখন ফল খাচ্ছিলেন ঠিক তখনই শূর্পণখা এবং রাবণ সেখানে হঠাৎ উপস্থিত হন। ক্ষুব্ধ শূর্পণখা বলেন, দাদা, ওরা আমাদের বাগানের ফল খাচ্ছে। প্রত্যুত্তরে রাবণ বলেন, ওরা ক্ষুধার্ত, ওদের খেতে দাও, আমরা এ বিষয়ে পরে কথা বলবো। তবে এখানেই থামেননি দক্ষিণী অভিনেতা। সমসাময়িক উদাহরণ দর্শিয়ে রসিকতার ছলে প্রকাশ রাজের সংযোজন। রাম তখন বলেন, আমরা রাবণের ক্ষেতের ফল খেয়েছি, তাই আমরা এর মূল্য পরিশোধ করব। জবাবে শূর্পণখা $2000 সঙ্গে জিএসটি যোগ করার কথা বলেন। রাম লক্ষ্মণ জানান যে তাদের কাছে কোনো টাকা নেই, এমনকি রাবণ কিছুটা ছাড় দেওয়ার পরেও তারা মূল্য পরিশোধ করতে পারেননি। এবার ভোটের 4 দিন আগে বন্ধ মদের দোকান। সোমবার বিকেল থেকে রাজ্য জুড়ে ড্রাই ডে। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার দামামা বেজে গিয়েছে। ভোট প্রচারের ময়দানে জনসভা থেকে রোড শো পারদ চড়ছে পাল্লা দিয়ে। কিন্তু সেই উত্তাপের মাঝেই নিয়ম মাফিক বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোটের দিনগুলিতে যাতে কোনোভাবেই অশান্তি না ছড়ায় তার জন্য মদ্যপানে লাগাম টানা হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের 2 দফাতেই ড্রাই ডে বা মদ বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা। কবে কবে বন্ধ থাকছে কারবার? কমিশনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। নিয়ম মেনে ভোট শুরুর ঠিক 48 ঘন্টা আগে থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে সমস্ত মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এবার ভোটের 4 দিন আগে থেকেই মদ বিক্রি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ সোমবার বিকেল থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে চূড়া বিপণির ঝাঁপ পড়ে যাবে। একই ছবি দেখা যায় দ্বিতীয় দফার ক্ষেত্রেও। আগামী 29 এপ্রিল বুধবার বাংলার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তারও 4 দিন আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত এলাকায় কোনো ধরনের অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। তবে শুধু ভোট গ্রহণেই ইতি নয়, আগামী 4ই মে অর্থাৎ চূড়ান্ত ফলাফল ঘোষণার দিনটিও গোটা রাজ্যে পূর্ণ ড্রাই ডে হিসেবে পালিত হবে। ওই দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কোথাও মদ কেনাবেচা করা যাবে না। কড়া নজর ক্লাব ও হোটেলেও। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে কোনো ধরনের মদ পরিবেশন বা বিক্রি করা যাবে না। এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য মদ মজুদ রাখার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবগারি দফতরের নজরদারিতে থাকবে লাইসেন্সহীন জায়গাগুলিও। যদিও কোথাও বেআইনিভাবে মদ মজুদ বা সরবরাহ করার প্রমাণ মেলে, তবে তাৎক্ষণিক করা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন রান্না হবে না, পান্তা ভাত খান। মা বোনেদের বিশেষ বার্তা দিয়ে দিলেন দিদি, কারণ ব্যাখ্যা মমতার। শুধু ভোটের 2 দিনই নয়, ভোট গণনার দিনেও কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিলেন, ভোটের দিন রান্না হবে না, পান্তা ভাত খান। কি কারণে এমন কথা বললেন মমতা? সোমবার প্রচার সভা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম ভোট দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন, যতক্ষণ কম্পিউটার পুরো ভোটটা না ওঠে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন, যুদ্ধ জয় করতে পারবেন। এরপরেই মা বোনেদের প্রতি মমতার বার্তা, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার না হলে রান্না হবে না। আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনরা আমার সহযোগী। প্রসঙ্গত, এদিন বেলেঘাটার প্রচার সভা থেকে তার হেলিকপ্টার রানওয়েতে আধ ঘন্টা অপেক্ষা করিয়ে রাখার অভিযোগ তোলেন মমতা। বেলেঘাটার নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, আমার ফেরার সময় আমাকে রানওয়েতে আধ ঘন্টা আটকে রাখলো, সব কেন্দ্রীয় এজেন্সি আটকে রাখছে। গতকাল হেমন্ত সোরেনের হেলিকপ্টার 40 মিনিট আটকে রেখেছিল। কয়লা কারবারির হোটেলে রাত্রিবাস মোদির, তুমুল বিতর্ক ছড়াতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। ভোটের আবহে বাংলায় প্রতিটি জনসভাতে সিন্ডিকেট রাজ নিয়ে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলের জনসভা থেকে কয়লা কারবারের সিন্ডিকেট রাজ নিয়ে সুর সপ্তমে তোলেন তিনি। সেই নরেন্দ্র মোদী শনিবার রাত্রিবাস করলেন শিল্পাঞ্চলের কয়লা কারবারি নিহত রাজু ঝাঁর হোটেলে। একদা শিল্পাঞ্চলের কয়লা কারবারের বেতাজ বাদশাহ রাজু ঝাঁ শক্তিগড়ে খুন হন, তবে হোটেলের মালিকানা তাদের পরিবারেই হাতে।
সেই হোটেলেই কেন প্রধানমন্ত্রীকে থাকতে হলো তা নিয়ে তোপ দেখেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিএম। সাফাই দিচ্ছে বিজেপি। কংগ্রেস জেলা সভাপতি তথা দুর্গাপুর পূর্বের কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী বলেন, তৃণমূল আর বিজেপি দুটো দলই কয়লা মাফিয়াদের উপর নির্ভর করে চলে। ইডি সিবিআই এর ভয়ে তৃণমূল নেতারা বিজেপিতে যায়। এদিন সব সীমা পার হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী কয়লা মাফিয়ার হোটেলে থাকছেন। আমরা ধিক্কার জানাচ্ছি। তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, শিল্পাঞ্চলের মানুষ জানেন রাজু ঝাঁ কিরকম কয়লা কারবারে ছিলেন। তার পরিবারই হোটেলের নিয়ন্ত্রক। সেই হোটেলেই থাকলেন দেশের প্রধানমন্ত্রী। তারপর উনি আবার গিয়ে কয়লা মাফিয়া সিন্ডিকেট নিয়ে বড় বড় কথা বলছেন। বিজেপির মুখোশ খুলে গিয়েছে। দুর্গাপুর পশ্চিমের সিপিএম প্রার্থী প্রভাস সাই বলেন, প্রধানমন্ত্রী একমাত্র মানুষ যিনি নির্বাচনের সময় সরকারি সুবিধা ব্যবহার করতে পারেন। তাহলে কেন দুর্গাপুরের সরকারি বাসস্থানগুলি ছেড়ে একজন কয়লা কারবারির হোটেলে তাকে থাকতে হলো? এর জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। এ নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুই বলেন, দুর্গাপুরে উনি রাত্রিবাস করেছেন, এটা আমাদের গর্বের। বিরোধীরা মূর্খ। হোটেলটি আইটিসি পরিচালনা করে। ওদের অভিযোগের কোনো উত্তর দেব না। রাজু ঝাঁ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অতি পরিচিত কয়লা কারবারি। বাম আমলে কয়লা কারবারের নিয়ন্ত্রক হিসেবে উঠে আসে একদা লরির খালাসির কাজ করার রাজু। রাজ্যে ক্ষমতা বদলের পর তার বিরুদ্ধে একের পর এক কয়লা পাচারের মামলা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ছাড়াও বাঁকুড়া জেলাতেও তার বিরুদ্ধে একাধিক কয়লা চুরির হামলা ছিল। সিআইডির হাতেও তিনি গ্রেপ্তার হন। পরবর্তীকালে 2020 সালে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে তাকে সক্রিয়ভাবে ভোট প্রচারে নাম দেখা যায়। তার হোটেলেই বিজেপি আয়োজিত করেছিল রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। পরবর্তীকালে তার হোটেলে তৎকালীন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে কয়লা কারবারি জয়দেব খাঁকে বৈঠক করতে দেখা যায়, যার ছবি নিয়ে কলকাতায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপিকে বারবার বিতর্কে ফেলা দুর্গাপুর সিটি সেন্টারের সেই হোটেলেই রাত্রিবাস করলেন প্রধানমন্ত্রী। শনিবার রাত 11:15 তিনি হোটেলে আসেন। রবিবার সকালে 10:25 তিনি হোটেল থেকে রওনা দেন।